আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমার এই ভিডিওর বিশেষ কারণ হচ্ছে যে আমরা সামনে 2026 সাল নবোদয় পরীক্ষা, 2026 সালে ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা হবে ভর্তির জন্য। তো সেই উপলক্ষে আমাদের আজকে এই ভিডিও 2026 সালে যারা চিন্তা করছো যে ভর্তি হবে বা যে সমস্ত অভিভাবকরা চিন্তা করছে যে তাদের বাচ্চাদের ভর্তি করবে কি করবে না, সেই বিষয়ে আজকে একটু আমি আপনাদের সামনে আলোচনা করছি। তো প্রথম বিষয়টা হচ্ছে যে আগে দুরকম মতামতটা বেরোয়। একটা হচ্ছে যে নবোদয় আমরা ভর্তি করব কি করব না, বা নবোদয়ের কি অবস্থা আছে সেটা। আবার কেউ কেউ যারা জানেন তারা অবশ্য নবোদয়ের জন্য প্রিপারেশন নেওয়া অলরেডি শুরু করে দিয়েছে। আর কেউ কেউ আছে ভীষণভাবে তারা ভুগছেন যে আদৌ তারা নবোদয় স্কুলে ভর্তি করবে কিনা। তো আমি প্রথম কথা বলবো হচ্ছে যে এরকম যদি কোনো অভিভাবক থাকেন যাদের কাছাকাছি যে ভালো কোনো স্কুল, যাদের ইনফ্রাস্ট্রাকচার ভালো, পড়াশোনায় ভালো, এরকম কোনো স্কুল যদি থাকে এবং যদি সেই পরিবার যদি আর্থিকভাবে সচ্ছল হয়, তাহলে অবশ্যই তারা কিন্তু তাদের যে কাছাকাছি যে স্কুল আছে সেই স্কুলে কিন্তু ভর্তি করতে পারেন, যাতে কিনা সেই বাচ্চার পড়াশোনার এডুকেশনটা সঠিকভাবে হয়। আবার একটা অংশ অভিভাবক আছেন যারা কিনা দেখা যায় যে বাচ্চাদেরকে বাইরে রেখে তারা থাকতে পারছে না বা থাকতে পারবে না, এরকম তাদের একটা চিন্তা ভাবনা। যদি সেরকম কোনো চিন্তা ভাবনা কোনো অভিভাবকের থাকে যে আমি বাচ্চা যদি বাইরে যায়, বাইরে পড়তে যায়, সেই ক্ষেত্রে আমি বাড়িতে থাকতে পারবো না বাচ্চাকে বাদ দিয়ে, যদি এরকম কোনো পরিস্থিতি হয়, তাহলে আমি বলবো যে ভর্তি করতে না। কারণ হচ্ছে ধরুন দেখা গেল যে আপনার বাচ্চাটি ভালো, সে নবোদয়ে চান্স পেয়ে গেল, কিন্তু আপনার প্রথম থেকেই একটা মেন্টালিটি কাজ করছে যে আপনি বাচ্চাকে স্কুলে রেখে, রেসিডেন্সিয়াল স্কুলে রেখে পড়াতে পারবেন কিনা বা একা থাকতে পারবেন কিনা, এরকম যদি কোনো কনফিউশন থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো ভর্তি করতে না। কারণ ভর্তি যদি একবার হয়ে যায়, দেখা গেল আপনার 6-এ ভর্তি হয়ে গেল, আফটার 6 মান্থস আপনার মনে হলো যে আপনি থাকতে পাচ্ছেন না, বাচ্চাকে নিয়ে আসবেন, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার কেরিয়ারটা অবশ্যই নষ্ট হয়ে যাবে। কারণ ক্লাস 6-এর মাঝখানে আপনি একবার টিসি নিয়ে গিয়ে ভর্তি করলেন, আবার আপনি মাঝখান থেকে নিয়ে আসবেন, তাতে কিন্তু বাচ্চার একটা বড় ক্ষতির সম্মুখীন হবে। তো সেইখানে দাঁড়িয়ে আমি বলবো যে সেই সব ক্ষেত্রে অভিভাবকদের যারা নাকি এরকম চিন্তা ভাবনা আছেন, সেই সমস্ত অভিভাবকদের বলবো যে না, নবোদয় তাদেরকে ভর্তি করার কোনো প্রয়োজন নেই। আর পাশাপাশি কেন আমি নবোদয়ে ভর্তি করব, এটাও আমার একটা জানার বিষয় আছে যে নবোদয়ে ভর্তি করলে আমার কি সুবিধা হবে বা কি অসুবিধা হবে, এটাও বোঝার দরকার আছে। প্রথম কথা হচ্ছে নবোদয় স্কুলটা হচ্ছে আপনার একটা সেন্ট্রাল গভর্নমেন্টের, কেন্দ্রীয় সরকারের একটা স্কুল। এই স্কুলটা আপনার পরিচালনা করে কেন্দ্রীয় সরকার এবং এটা হচ্ছে রেসিডেন্সিয়াল। এই স্কুলটা পরিচালনা করছে কেন্দ্রীয় সরকার এবং এটা হচ্ছে রেসিডেন্সিয়াল স্কুল। এখানে হচ্ছে প্রতি বছর একটা পরীক্ষার মাধ্যমে এখানে কিন্তু আপনার অ্যাডমিশনটা হয় এবং এই যে অ্যাডমিশনটা হয় সেক্ষেত্রে আপনার যে পরীক্ষাগুলি দিতে হয়, এর আগে আপনার ভিডিও আছে, তার সিলেবাসও আছে, দেখে নেবেন। তো সেইখানে দাঁড়িয়ে যে এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কুল, এটা হচ্ছে যখন আপনি ক্লাস 6 to 12, ক্লাস 6 থেকে 12 পর্যন্ত আপনার এখানে পড়াশোনা করানো হয় এবং এখানে একটা, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল, এটা একটা রেসিডেন্সিয়াল স্কুল, এখানে থেকে আপনাকে কিন্তু পড়াশোনা করতে হবে। কারণ হচ্ছে যে এখানে কিন্তু বাড়ির থেকে আপনি বাচ্চাকে নিয়ে গিয়ে কিন্তু ওখানে পড়াশোনা করাতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে মানসিকভাবে স্থির হতে হবে যে আপনাকে কিন্তু ওখানে রেখে আপনার বাচ্চাকে পড়াশোনা করাতে হবে। এবার আমরা আসি যে আমাদের ওখানে রেসিডেন্সিয়াল হলে স্বাভাবিক কারণে ওখানকার যে এনভায়রনমেন্ট, ওখানকার যে পরিবেশ, সেগুলি আমাকে জানতে হবে যে ওখানকার কোন পরিবেশে আমাদের পড়ানো হয়। এছাড়া হচ্ছে এখানে হচ্ছে ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত এখানে পড়ানো হয়, মানে আপনার ইংলিশ মিডিয়াম, যেটা হচ্ছে সিবিএসই বোর্ড, হ্যাঁ, তো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যেখানে পড়াশোনা করলে এটা একটা ইংলিশ মিডিয়াম, একটাই মাত্র আপনার থাকে হচ্ছে বাংলা আর একটা থাকে হচ্ছে মানে হিন্দি। তো এই সিবিএসই বোর্ডটা হচ্ছে আপনার সর্বভারতীয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের। এখানে পড়াশোনা করলে আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনার কিন্তু এই সার্টিফিকেটটা কিন্তু অ্যালাউ হবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কোনো জায়গায় আছে যে দেখা গেল যে এই রাজ্যেটা অ্যালাউ হচ্ছে না, ওই রাজ্যেটা অ্যালাউ, এরকম যদি কোনো জায়গায় কোনো রকম প্রশ্ন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সিবিএসই বোর্ডের কিন্তু
যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা কিন্তু আমাদের সর্বভারতীয় ক্ষেত্রে এলো। তো আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু, সেই আলোচনাটা আমরা করব হচ্ছে যে দেখুন আমাদের যতগুলি ভিডিও আমরা দেখি বা বানাই, সেই ভিডিওগুলি কিন্তু বেশিরভাগটাই হচ্ছে কিন্তু যে তারা হচ্ছে যারা ভিডিও বানাচ্ছেন তারা প্রত্যেকেই আমি বলবো জেনেই করছেন। তো তারা কিন্তু জেনে করছে। তো আজকে আমার ভিডিও যেটা যে বিষয়ের উপর আমার আজকে আলোচনা, সেটার উপর দাঁড়িয়ে একদম বাস্তবিক অভিজ্ঞতা আছে এরকম হচ্ছে যে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত পাশ করেছে, নবোদয় থেকে পাস আউট হয়েছে, সেরকমই একজনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তার নাম হচ্ছে শ্বেতা বণিক। ক্লাস 6 থেকে 12 পর্যন্ত নবোদয় পড়াশোনা করেছে এবং তার যে বাস্তব অভিজ্ঞতা, সে অশোকনগর আপনার হাবড়া বাণীপুর মানে উত্তর 24 পরগনা বাণীপুর যে নবোদয় আছে, সেই নবোদয়ে সে পড়াশোনা করেছে। তার বাস্তব অভিজ্ঞতাটাই আপনাদের সামনে শেয়ার করব, যাতে কিনা আপনারা বুঝতে পারেন যে বাস্তবিক নবোদয়ের ভেতরের অবস্থাটা কি এবং পড়াশোনা করলে আমাদের কি কি উপকার আমাদের হবে, সেই সম্বন্ধে সামগ্রিক আলোচনাটা এখানে আমরা করব। আমি বলেছিলাম যে আমাদের যে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করে এসছেন, যার অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা, সে হচ্ছে শ্বেতা বণিক। আমরা ওর সঙ্গে ওর যে বাস্তব অভিজ্ঞতা সেটা আমরা আপনাদের সামনে শেয়ার করছি। তো প্রথম প্রশ্ন যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ওখানকার যে পড়াশোনা, সে পড়াশোনার এনভায়রনমেন্টটা কি, যে আমরা আজকে আমাদের বাচ্চাদেরকে আমরা যে নবোদয়ে নিয়ে আসবো, আমাদের কাছাকাছি যে বিভিন্ন জনের আমাদের যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলি আছে, সেটা ছেড়ে আমরা কেন জওহর নবোদয় বিদ্যালয় সেখানে আমরা অ্যাডমিশনটা করাবো কেন, বা ওখানকার পরিবেশটা কেমন পড়াশোনার মেইনলি, সেটা যদি একটু বলো তাহলে ভালো হয়। বেসিক্যালি নবোদয়তে গেলে একটা জিনিস যেটা সবাই জানে আশা করি, যে ওখানে বেসিক্যালি সেলফ স্টাডি, মানে আলাদা করে যে টিউশন বা এরকম কিছু আমরা পাই না। তো একটা যেটা হয় যে ওখানে যখন তুমি যাবে, তুমি একটা প্রপার শিডিউলে থাকবে, মানে সকাল 5টায় উঠবে, পিটি করবে, টাইম হবে, তুমি ব্রেকফাস্ট করতে চলে যাবে, টাইমে স্নান করতে হবে, টাইমে ক্লাস করতে হবে। তো কি হয়, একটা স্টুডেন্ট অত ডিসিপ্লিনের মধ্যে যখন থাকে, তখন আস্তে 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 একটা শিডিউলে আসতে শুরু করে। আর যদি বলো যে পড়াশোনার এনভায়রনমেন্ট বা কিছু, আমাদের ওখানে ক্লাসেস হয়, রেগুলার ক্লাসেস, মানডে টু স্যাটারডে 8টা করে পিরিয়ড হয়, 9টা থেকে 1:30 পর্যন্ত ক্লাস হয়। তা বাদে আমাদের তারপরে রিমিডিয়াল সেশনস হয় 3টে থেকে বা 3:30 থেকে, এটা স্কুল টু স্কুল ভ্যারি করে বেসিক্যালি। তারপরে আবার বিকেল বেলা ইভিনিং অ্যাসেম্বলি হয়ে যাওয়ার পরে, স্ন্যাক্স ট্যাক্স সবকিছু দেওয়ার পরে আমাদের আবার সেলফ স্টাডি সেশন হয়। সেটাতে সেলফ স্টাডি বেসিক্যালি হয় যে সেই সময় জাস্ট একটা টিচার অন ডিউটি থাকে, তিনি হচ্ছেন মানে দেখে যে কোনো বাচ্চা যাতে দুষ্টুমি না করছে, চেলামেলি না করছে, সবাই নিজে নিজে পড়াশোনা করছে। এর জন্য ছেলেদের সেলফ স্টাডিটা আমাদের বাণীপুরের জেএমবিতে যেটা হতো, ছেলেদের সেলফ স্টাডিটা হচ্ছে একাডেমিক বিল্ডিং, মানে যেখানে আমাদের ক্লাস হয় সেইখানে হতো, আর মেয়েদের সেলফ স্টাডি হচ্ছে মেস, যেখানে আমরা খাই সেখানে হতো। তো সেই সময়টা তুমি পেয়ে যাও, সেই সময়টাও তোমার পড়াশোনার জন্য। তারপরে তুমি আসবে, ডিনার করবে, 8টার মধ্যে ডিনার ডান হয়ে যায়, 8:30টার মধ্যে আমাদের হাউস মিস্ট্রেস এসে আমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে চলে যায়। তারপর থেকে আবার 11টা থেকে 11:30 পর্যন্ত পুরো টাইমটা তোমার পড়ার জন্য। তো বেসিক্যালি পুরোটাই বলতে পারো যে পড়াশোনার এনভায়রনমেন্ট ওখানে, যদি কেউ পড়তে চায় তো। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, এখানে যে অ্যাডমিশনের সময় আমরা বিভিন্ন জায়গায় শুনি যে যেটা মানে অভিভাবক হিসেবে একটা ভয়ের জায়গা, সেটা হচ্ছে বাচ্চাদের প্রতি যে র্যাগিং। হ্যাঁ, তো সেইখানে দাঁড়িয়ে আমরা যেহেতু বাচ্চাদেরকে যে যারা ভর্তি করবে, তাদের কি মনের মধ্যে এরকম কোনো কিন্তু থাকবে যে ওখানে র্যাগিং হতে পারে বা হয়, এরকম কি কোনো জায়গা আছে, এরকম কি কোনো অভিজ্ঞতা আছে? আমার সেভাবে র্যাগিং এর কোনো অভিজ্ঞতা নেই সত্যি বলতে। যখন আমরা প্রথম 6-এ যেদিনকে আমাদের অ্যাডমিশনও হয়েছিল, যেদিনকে আমরা গেছিলাম, সেদিনকে আমাদের সিনিয়র্সরা সবাই খুবই ওয়েলকামিং ছিল, মানে কাঁদছিলাম বা যাই করছিলাম, ওরা আসছিল, সে কনসোল করছিল যে কাঁদিস না বা এরকম এরকম। তো আমার সেভাবে র্যাগিং এর কোনো অভিজ্ঞতা নেই। এবার হয় যে একটা রুমের মধ্যে তোমরা 24 জন থাকছো, তো সামওয়্যার গিয়ে সব কিছু সময় মনোমালিন্য এই ব্যাপারটা একটুখানি হয়। তো কোনো সিনিয়রের সাথে ধরো তোমার যদি একটু মতবিরোধ হয়ে যায় বা কিছু হয়ে যায়, সে তোমার সিনিয়র, তো সে হয়তো তোমার একটুখানি বোকা দিয়ে দিতে পারে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম। বাকি এই জিনিসটার ওদের কোনো রাইটই নেই র্যাগিং করার, কারণ তুমি যদি হাউস মিস্ট্রেসকে বা কোনো টিচারকে কমপ্লেন করো, তাহলে সাথে সাথে সে সাসপেন্ড হবে। আচ্ছা, কারণ আমাদের অ্যান্টি র্যাগিং কমিটি সবকিছুই আছে আমাদের স্কুলে।
তো কোনো টিচারকে যদি তুমি কমপ্লেন করে দাও সাথে সাথে সাসপেন্ড হবে, মানে আচ্ছা, উইথ মানে প্রপার এভিডেন্স অবভিয়াসলি। মানে র্যাগিং এর কোনো মানে সেভাবে না, কোনো সেভাবে প্রচলন বা কোনো- সেরকম কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। না না না। আচ্ছা, দেখা যায় যে আমরা হয়তো এটা আমরা জানি যে নবোদয়ে যারা ভর্তি হয় বেশিরভাগ কেন ম্যাক্সিমামটাই দু একটা বাচ্চা বাদ দিলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তার ভালো স্টুডেন্টরাই, মানে যারা অ্যাকচুয়াল পড়াশোনা করেছে, ভালো স্টুডেন্ট বলতে গেলে যারা ভালো পড়াশোনা করেছে সেই অংশের বাচ্চারাই কিন্তু ওখানে ভর্তির সুযোগ পায়। এবার অনেক সময় দেখা যায় যে বাচ্চা, আমরা এও দেখেছি যে মাধ্যমিকের পর অনেক বাচ্চা খারাপ হয়ে গেছে, পড়াশোনায় খারাপ হয়ে গেছে, ডিটোরিয়েট করে গেছে। আবার সেই ক্ষেত্রে এরকম আছে যে হয়তো যে মাধ্যমিকের আগে খারাপ ছিল, মাধ্যমিকের পরে অনেক অনেক বেটার রেজাল্ট করে বেরিয়ে গেছে, এরকম বহু দৃষ্টান্ত আছে। তো আমাদের নবোদয়ের ক্ষেত্রে দেখা গেল একটা বাচ্চা, যেহেতু প্রত্যেকটা বাচ্চাই আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা বাচ্চাই ভালো পড়াশোনা করে গিয়েই ওখানে চান্স পেয়েছে, কিন্তু দেখা গেল মাঝখানে কোনো কারণে তার রেজাল্টটা খারাপ হচ্ছে, হতেই পারে কোনো কারণে, তার বন্ধু বান্ধব সার্কেলের জন্য হোক বা যে মানসিক ভাবে হোক, যে কোনো কারণে হোক তার রেজাল্টটা খারাপ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের নবোদয় স্কুলের কি কোনো ভূমিকা আছে যে সেই বাচ্চাটাকে তার আগের জায়গায় বা তার মেন্টাল ডেভেলপমেন্ট করানো, পড়াশোনাটা আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য, যে আরো যাতে পড়াশোনাটা ভালো হয়, যেটুক যে খারাপ হয়েছে তার জায়গাটা থেকে তাকে বের করে নিয়ে আসা, এরকম কোনো ভূমিকা আছে নবোদয়ের ক্ষেত্রে বা সেরকম কোনো সিস্টেম আছে? দেখো, বেসিক্যালি নবোদয়ে যে স্টুডেন্টরা যাচ্ছে, সারা ডিস্ট্রিক্ট থেকে 80 জন বা 40 জন বাচ্চাকে নেওয়া হচ্ছে, মানে নো ডাউট তারা মেধাবী, সবাই পড়াশোনায় খুব ভালো, কিন্তু ওখানে গিয়ে হয়তো তুমি যেটা আমাকে বললে যে কোনো কারণের জন্য পড়াশোনা খারাপ হয়ে গেছে বা এরকম। অবশ্যই অবশ্যই। তো আমাদের যেটা হয় যে প্রত্যেকটা এক্সামের পরে রিমিডিয়াল সেশনস অ্যাসাইন করা হয়। রিমিডিয়াল সেশনসটা কি আমি একটু বুঝিয়ে বলি। ধরুন আপনার বাচ্চা কোনো সাবজেক্টে, আমাদের এরকম একটা থাকে যে 33% বা এত পার্সেন্ট মার্কসের, মানে এত পার্সেন্টের নিচে মার্কস পেয়েছে, তো সেই সময় কি হবে যে তাদের নামগুলো এরকম লিস্ট করে নেওয়া হবে, ঠিক আছে। এবার আমাদের নর্মাল ডেইলি ক্লাসেস যেটা 1:30 পর্যন্ত হয় সেটা তো হয়, তা বাদে 3টে থেকে 4:30 বা 3:30 থেকে 4:30 এরকম টাইমে একটা রিমিডিয়াল ক্লাসেস হয়। আচ্ছা, এবার রিমিডিয়াল ক্লাসেসটা কি, সেটাই হয় হচ্ছে যে ধরুন একটা বাচ্চা যে ভালো নম্বর পাচ্ছে, সে রিমিডিয়াল ক্লাসে যাবে কি নিজে পড়াশোনা করবে, কিন্তু যেই বাচ্চাটার কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে মার্কস কম আসছে বা কিছু আসছে, টিচাররা ওই সময় সেই বাচ্চাদেরকে আলাদা করে নিয়ে গিয়ে পড়াবে। আচ্ছা আচ্ছা, মানে এইটা আপনি বলতে পারেন যে আলাদা করে একটা টিউশন দেওয়া ওই বাচ্চাদেরকে, কারণ ওদের রেজাল্ট অতটা ভালো হচ্ছে না, তো তার জন্য যেই সাবজেক্ট ওদের মার্কস কম হচ্ছে প্রত্যেকটা দিন অ্যাসাইন করা থাকে, যে আজকে ইংলিশের, কালকে সায়েন্স। আচ্ছা আচ্ছা, মানে একদিনে সব সাবজেক্ট নয়? না 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 না, এরকম অ্যাসাইন করা থাকে যে সোমবার মানডে ইংলিশের যাদের রিমিডিয়াল আছে তারা ম্যাম আসবে, ম্যাম রিমিডিয়াল করাবে, ওদেরকে আলাদা করে ক্লাসে ডেকে নিয়ে যাবে, মানে যাদের রেজাল্টটা খারাপ হয়েছে। হ্যাঁ। আবার টিউসডে ধরুন সায়েন্সের আছে, এরকম করে করে যারা স্টুডেন্ট থাকবে তাদেরকে আলাদা করে নিয়ে গিয়ে তাদেরকে এক্সট্রা করে আর কি একটা টাইম দেওয়া হবে যে কোথায় অসুবিধা হচ্ছে বা কি অসুবিধা হচ্ছে, কোন চ্যাপ্টারে অসুবিধা হচ্ছে তুমি পড়ে বলো, সেইভাবে পড়ানো হয়। তো এইটা একটা বলতে পারেন যে আলাদা করে নজর দেওয়া হয় যে বাচ্চারা পিছিয়ে যাচ্ছে তাদের। আচ্ছা, আমরা জানি যে মানে অভিভাবক শুনেছেন বা জানেন যে আমাদের নবোদয়ের ক্ষেত্রে একটা মাইগ্রেশন হয়, ক্লাস 9-এ একটা মাইগ্রেশন হয়, মানে একটা নবোদয় থেকে আরেকটা নবোদয়ে বাচ্চাদেরকে ট্রান্সফার করে। তো এটা কি খুব প্রয়োজন আছে বা এটা কেন করা হয়? এই যে মাইগ্রেশনটা কেন করা হয়? মাইগ্রেশনটা বেসিক্যালি আমরা যখন ক্লাস 9-এ থাকি তখন লটারি সিস্টেমে 14 জন ছেলে আর 9-এ যখন ওঠা হয়, হ্যাঁ, মানে আমাদের মার্চ সেশন হয়, মানে মার্চে আমাদের এক্সাম হয়, দিয়ে এপ্রিলে আমরা নতুন সেশনে উঠি। তো যখন এপ্রিলের ফার্স্ট, মানে প্যারেন্টস ডে বলে আমাদের একটা জিনিস হয়, যেটা আশা করি আপনারা জানবেন যে প্রত্যেক মাসে সেকেন্ড স্যাটারডে যেটা হয় সেই দিনকে আমাদের গার্জেনের সাথে দেখা করতে দেওয়া হয়। তো এপ্রিল মাসের যে প্যারেন্টস ডেটা থাকে সেই দিনকে হচ্ছে আমাদের মেসে বা ক্লাসরুমে প্রত্যেক বছর আলাদা আলাদা জায়গায় সেখানে লটারি সিস্টেম করে 14টা ছেলে আর 7টা মেয়ের নাম তোলা হয়। আচ্ছা, 14টা 7টা কেন? এটা অ্যাভারেজ ধরে নেওয়া হয়েছে মানে 33%। হ্যাঁ, ওই মানে সাহারসা থেকেও আমাদের 14টা ছেলে আর 7টা মেয়েই আসবে, আর এখান থেকেও আমাদের 14টা ছেলে আর 7টা মেয়েই যাবে। তো মাইগ্রেশন সিস্টেমটা যেটা বেসিক্যালি সেটা হচ্ছে যে 14 জন ছেলে আর 7 জন মেয়ে এই স্কুল থেকে একটা জেএনভি থেকে আরেকটা জেএনভিতে যাবে, আর সেটা হচ্ছে অন্য স্টেটে পাঠানো হয়,
ঠিক আছে, যেমন আমাদের জেএনবি বানিপুরের মাইগ্রেশন হয় জেএনবি সাহারসার সাথে, সেটা হচ্ছে বিহারে। নির্দিষ্ট? হ্যাঁ নির্দিষ্ট না, এর আগে আমরা শুনেছি যে মানে এরকম থাকে যে কিছু বছরের জন্য এদের সাথে হবে, যেমন এর আগে কাটিহারের সাথে হতো। হ্যাঁ, তারপরে আমাদের টাইম যখন আসলো এখন প্রায় 10 বছর ধরে তো সাহারসার সাথেই হচ্ছে। হ্যাঁ সাহারসার সাথেই হচ্ছে, এটা বিহারে আছে। তো অন্য ভাষার যে স্কুল বেসিক্যালি হ্যাঁ মাইগ্রেশন পলিসি মানে এটাই থাকে যে তোমার কমিউনিকেশন স্কিলসটা বাড়ানোর চেষ্টা করে ওরা, তোমাকে কমফোর্টেবল করার চেষ্টা করে যে তুমি যে কোনো জায়গায় গিয়ে নিজেকে মানিয়ে নিতে পারবে। অবভিয়াসলি বিহারে গিয়ে যদি আমাদের এখন ফেলে দেয় আমাদের অসুবিধা হবে। ওখানকার মানে আমার মাইগ্রেশনে নাম উঠেছিল, তুমি তো জানো, ওখানকার মেয়েদের যে লাইফস্টাইল আমাদের এখানকার মেয়েদের লাইফস্টাইল থেকে অনেক আলাদা। তো তুমি অবশ্যই একটা নতুন জায়গায় যখন যাবে তুমি অনেক কিছু শিখতে পারবে। ওইখানে মানে আমি দেখতাম ভোর 4টের সময় উঠে, আর আমাদের এইখানে যেমন ট্যাপ আলাদা আলাদা বাথরুম অ্যাসাইন করা আছে, ওইখানে মানে বাথরুম কেউ ইউজ করে না, ওখানে হচ্ছে এরকম কল পার মতন করা আছে, সেখানে এরকম চাপা কল। তো সেইখানে এখন যেমন চেঞ্জ করে যখন পাম্প টাম্প লাগিয়ে দিয়েছি তখন আর চাপা কলের ব্যাপার নেই। আমরা যখন গেছিলাম আমি তখন এর কথা মানে প্রথম দিকে যেমন আস্তে আস্তে ডেভেলপ হয়। হ্যাঁ এখন অ্যাকচুয়ালি আমরা যখন গেলাম তখন ওখানকার প্রিন্সিপাল চেঞ্জ হলো, আর এখন যিনি প্রিন্সিপাল স্যার এসেছেন মহাপাত্র স্যার, উনি খুবই ভালো মানে প্রচন্ড উন্নত করার চেষ্টা করছে। তো এখন পাম্প টাম্প সব লাগিয়ে দিয়েছে, এখন খুব ভালো অবস্থা। আমরা যখন গেছিলাম তখন এরকম দেখতাম ভোর 4টের সময় ওখানকার মেয়েরা উঠে পাম্প করে জল নিয়ে স্নান করে পুজো করে তারপরে লাইক দিন শুরু করছে। তো আমাদের ওদের লাইফস্টাইলটা অনেক আলাদা। মাইগ্রেশন পলিসিতে পাঠানোর মেন মিনিংটাই এটা থাকে যে ওইখানকার লোকজনদের লাইফস্টাইলটা তুমি শিখলে, একটা নতুন জায়গায় গেলে তোমার কমিউনিকেশন স্কিলস বাড়বে। তো ওখানে ওই মোটামুটি 33% স্টুডেন্টকে পাঠানো হয় মাইগ্রেশন। আচ্ছা, ওরা ফেরত আসে কি মানে ক্লাস 9টা শেষ করেই তো ফেরত আসছে? হ্যাঁ, 1 বছরের জন্য এখান থেকে যাবে 14 জন ছেলে আর 7 জন মেয়ে সাথে, আর 14 জন ছেলে আর 7 জন মেয়ে ওখান থেকে এখানে টোটাল 21 জন এক্সচেঞ্জ হবে স্টুডেন্টস। মানে এটা হচ্ছে পরীক্ষা দিয়ে ফাইনাল পরীক্ষা দিয়ে এক্সাম দিয়ে তারপরে ব্যাক করে চলে আসবে। হ্যাঁ, তোমাকে জুলাই মাসে পাঠিয়ে দেবে 9-এ, আর যখন মার্চে তোমার এক্সাম শেষ হবে তুমি এক্সাম শেষ করে পরের দিন বেরিয়ে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা কথা হচ্ছে যে এখানে এই যে আমরা তো যা চলে আসলাম, এবার এসে আমাদের ক্লাস 10 হয়ে গেল। এখানে যখন আমরা আসলাম এসে 10 হয়ে গেল, এবং আসার সঙ্গে সঙ্গে হচ্ছে বোর্ড এক্সাম। হ্যাঁ, আমাদের বোর্ড এক্সামটা সেই বছরই আমাদের বোর্ড এক্সাম এসে যাচ্ছে। তো এই বোর্ড এক্সামে যেমন একটু আগে আলোচনা করছিলাম যে যারা নাকি মানে দেখা গেল 6, 7, 8, 9 কোনো একটা জায়গায় গিয়ে রেজাল্ট ডিটোরিয়েট করে, সেই ক্ষেত্রে এক্সট্রা ক্লাস নিয়ে বা ওই মানে স্যারদের সংস্পর্শে রেখে পড়াশোনা করি তাদেরকে আবার একটু ডেভেলপ করানোর চেষ্টা করা হয়। তো এবার আমাদের যেহেতু নবোদয়ের ক্ষেত্রে কোনো টিচার আমরা রাখতে পারছি না, টিউশন টিচার রাখা যায় না, কারণ হচ্ছে আমরা দেখেছি যে বাইরে যেতে আমাদের বেঙ্গল বোর্ড বলো বা ইংলিশ বোর্ড বলো, সেই ক্ষেত্রে বাইরে আমাদের কারোর 7টা টিচার, কারোর 8টা টিচার, এই ধরনের প্রচুর টিচার, এবং একটা মানে প্রত্যেক গার্জিয়ানকে জিজ্ঞেস করলে বলে আমার বাচ্চা 7টা টিচার, কেউ বলে 6টা টিচার। হয় না যে এখানে নবোদয়ে কিন্তু কোনো টিচার রাখা দরকার পড়ে না বা ওরা রাখতে অ্যালাউ করে না, মানে সুযোগও নেই, কারণ যেহেতু রেসিডেন্সিয়াল ওখানে থাকে। আর যে 1-1.5 মাস 2 মাসের জন্য যেটা আসে স্কুলে বাড়িতে, সেই ক্ষেত্রে ওই 1-2 মাসে জাস্ট ওই বাচ্চাকে এনগেজ রাখা হয়, পড়াশোনাটা তেমন কিছু হয় না বাড়িতে রেখে, কারণ ওই যতটুকু পড়া নিজের। তো এই যে সেলফ স্টাডি করে যে পড়াশোনাটা করছে, তাতে আমার যেটা মনে হয়েছে যে আমার যে অভিজ্ঞতা, তাতে বাইরের বাচ্চাদের যেমন পরনির্ভরশীল হয়ে যায় অন্যের প্রতি, মানে টিচার আমাকে পড়িয়ে দেবে তারপরে আমি রেজাল্ট ভালো করছি। হয়রাজ নবোদয়ের ক্ষেত্রে যেটা আমি দেখেছি যে তারা নিজেরা সেলফ স্টাডি করেই কিন্তু 90%, 95% মার্কস কিন্তু ক্যারি করে। এবং আরেকটা বেনিফিট হচ্ছে যে দেখা যায় যে যখন নাকি আফটার 12, কারণ হচ্ছে আমাদের নবোদয়ের বাইরে যে সমস্ত বোর্ডগুলি আছে বা বেঙ্গল বোর্ড বলো বা অন্যান্য, তারা কিন্তু পার্সোনাল টিচার রেখে কিন্তু পড়াশোনা করে তারা কিন্তু রেজাল্টটা করছে ওই 70%, 80%, 90%, 95% পাচ্ছে। হয়রাজ নবোদয়ের ক্ষেত্রে কিন্তু তারা নিজেরাই পড়াশোনা করে সেলফ স্টাডি যেটাকে বলছে, পড়াশোনা করে কিন্তু তারা নিজেরা সেই রেজাল্টটাই পাচ্ছে। তাহলে তাদের একটা মানে অভিজ্ঞতা তৈরি হচ্ছে, যোগ্যতা, যে নিজে পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করা যায়, নিজে পড়াশোনা করে ভালো রেজাল্ট করা যায়। এই ক্ষেত্রে আমি বলতে যে প্রশ্নটা আমার মেইনলি সেটা হচ্ছে যে যেহেতু সামনে বোর্ড পরীক্ষা, দেখা গেল হতে পারে যে নবোদয়ের তো একটা টার্গেট আছে, নবোদয়ের টিচারদের একটা টার্গেট আছে যে আমাকে কিন্তু পার্সেন্টেজটা রেজাল্টটা ভালো করতে হবে।
তো সেই ক্ষেত্রে এক্সট্রা কোনো ক্লাস নেওয়া বা কিছু নেওয়া এরকম কিছু কি আছে? বোর্ডের টাইমে ঠিক বোর্ডের টাইমে যে আমার বোর্ডের রেজাল্টটা আমাকে আরো বেটার করতে হবে। যখন আমরা 10th বা 12th এর বোর্ড দিই, লাস্ট মানে তার আগে তো প্রি বোর্ড হয়। 10th এ যখন তুমি পড়বে তখন তোমার একটা প্রি বোর্ড হবে, আর যখন তুমি 12th এ পড়বে তখন তোমার দুটো প্রি বোর্ড হবে, ঠিক আছে? তো প্রি বোর্ডস যখন হয় তো আমাদের বোর্ডস থাকে মার্চ মাস থেকে, তো তার আগে জানুয়ারি বা ডিসেম্বরের লাস্ট থেকে আমাদের মর্নিং স্টাডি আর নাইট স্টাডি শুরু করে দেওয়া হয়। মর্নিং স্টাডি মানে কি, ওই যে 5টার থেকে যে আমরা পিটি করতাম, সেই 5টার সময় উঠে আমরা পড়তে চলে যাই। একটা তো হয় আমাদের মর্নিং স্টাডি, আর তার বাদে আরেকটা যেটা হয় সেটা হয় হচ্ছে আমাদের নাইট স্টাডি। সেটা বেসিক্যালি কি হয়, ডিনারের পরে যে আমরা যেরকম রুমে চলে আসতাম 8টা সাড়ে 8টার মধ্যে, তখন সেই 8:30 থেকে রাত্রি 10:30 বা 11টা পর্যন্ত টিচাররা থাকে অবভিয়াসলি সুপারভাইজ করার জন্য। সেই সময় আবার পাঠানো হয় পড়াশোনা করার জন্য। কারণ সিনিয়র হাউসে বেসিক্যালি কি হয় যে 9, 10, 11, 12 চারটে ক্লাসই রয়েছে। তো এবার চারটে ক্লাসের মধ্যে যারা 12-এ পড়ে তারা বুঝবে যে হ্যাঁ পড়তে হবে, হ্যাঁ এসব 11রাও হয়তো অ্যাডজাস্ট করবে, কিন্তু 9th-রা তো অনেক ছোট না, এবার হতেই পারে যে ওরা অ্যাডজাস্ট করলো না। তার জন্য এই টাইমটা স্পেসিফিক্যালি আলাদা দেওয়া হয় যে তুমি এই সময় আরো এক্সট্রা সেলফ স্টাডি করতে পারবে। তা বাদে যেটা হয় আমাদের জানুয়ারি আর ফেব্রুয়ারি মান্থে প্রি বোর্ডস হয়। 12th-এর জন্য জানুয়ারিতে একটা হয় আর ফেব্রুয়ারিতে একটা হয়, আর 10th যারা হয় তাদের জন্য জানুয়ারিতে একটা প্রি বোর্ড হয়। প্রি বোর্ড হয়ে যাওয়ার পরে যেটা হয় যে তোমার যেটায় মার্কস কম বা সবার জন্যই এই জিনিসটা থাকে, সেটা হচ্ছে যে এক্সট্রা ক্লাসেস অ্যাসাইন করা হয়। যে মানে এক্সট্রা ক্লাস নেওয়া আছে, হ্যাঁ মানে সাবজেক্ট টিচাররা তোমার এক্সট্রা ক্লাস নেবে, ঠিক আছে? সেটা হচ্ছে পেপার সলভিং সবকিছুই থাকবে, তোমাকে পড়াবে দি লাস্টে। আর কি মানে সেই সময় স্টুডেন্টরা অবভিয়াসলি প্রচন্ড স্ট্রেসে থাকে, তো তখন পড়ানো হয়, পয়েন্টস দেওয়া হয় যে কিভাবে কপি মেনটেন করবে, কিভাবে লিখবে, তারপরে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ডিসকাস করা হয়, রিভিশন দেওয়ানো হয়, আর তার সাথে একটু মেন্টালি বুস্ট করা হয়। বিকজ এমনি তুমি সেই সময় প্রচন্ড ঘাবড়ে আছো, হয়তো প্রি বোর্ড বেসিক্যালি আরো যে জিনিসটা হয় যে বোর্ড থেকে প্রি বোর্ডের পেপারটা একটুখানি হাই লেভেল রাখে যাতে প্রিপারেশনটা একটু বেটার থাকে। তো তার জন্য এমনি স্টুডেন্টরা ঘাবড়ে থাকে যে আরে এত হাই লেভেল প্রি বোর্ডস এর রেজাল্টটা আসার পর, তো তার জন্য একটা মেন্টাল বুস্ট করা হয়। তো এক্সট্রা ক্লাসেস অ্যাসাইন করা হয় আর সেলফ স্টাডির জন্য এক্সট্রা টাইম দেওয়া হয়। আচ্ছা, তাহলে মানে মোটামুটি মানে মাধ্যমিকের জন্য যেটা মানে 10th ক্লাসের জন্য এক্সট্রা সাবজেক্ট ওয়াইজ একটা এক্সট্রা ক্লাস ওদেরকে নেওয়া হয়, হ্যাঁ, যাতে ওরা বেটার রেজাল্ট করে, এবং তাই না কিভাবে কোশ্চেন আনসার করতে হবে না করতে হবে সেগুলো সবটাই ওখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ডিসকাস করা হয়, রিভিশন করানো হয়, সবকিছু। আচ্ছা, আমাদের এই নবোদয়ে আমরা যে ভর্তি হলাম, তো নবোদয়ে কি আমাদের যেমন আমাদের বাইরের স্কুলে পড়লে আমাদের কিন্তু প্রত্যেক মাসে একটা ফিস থাকে। আচ্ছা, হ্যাঁ। তো যেটা হচ্ছে খুব জানার বিষয় সেটা হচ্ছে যে নবোদয়ের ক্ষেত্রে তো আমরা জানি যে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল, সিবিএসসি বোর্ডের, তো এখানে কি কোনো পয়সা কড়ির ব্যাপার আছে? যেখানে দাঁড়িয়ে আমাদের মান্থলি যেটা অন্যান্য স্কুলের সিস্টেম, সেখানে কি সেটা আছে? মেয়েদের জন্য পুরো জিরো ফিস, আর তার সাথে এটাও জানা উচিত যে সবকিছুই A to Z সবকিছু জেএনবি থেকে দেওয়া হয়। তোমার পায়ের চপ্পল থেকে শুরু করে মাথার চিরুনি, ব্রাশ, পেস্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস 2-3 মাস অন্তর অন্তর ডেলি ইউজ আইটেমস যেগুলো হয় সবকিছু দেওয়া হয় ওখান থেকে। ট্র্যাক শুট দেওয়া বলো, স্কুল ড্রেস বলো, হাউস টি শার্ট বলো, সবকিছু। মেয়েদের কাছ থেকে কোনো ফিস নেওয়া হয় না। একটাই যেটা ফিস নেওয়া হয় সেটা হচ্ছে ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত জেনারেল বয়েজ যারা আছে, এই 9, 10, 11, 12 এই 4 বছর মিলিয়ে 14,400 বা এরকম একটা পার্টিকুলার অ্যামাউন্ট আছে, 14,000 সামথিং, ঠিক আছে? আই ডোন্ট রিমেম্বার প্রপারলি। এই অ্যামাউন্টটা ওদেরকে দিতে হয় যখন ওরা 12-এ স্কুল থেকে বেরিয়ে যায় তখন। আচ্ছা, এটা হচ্ছে শুধুমাত্র জেনারেল বয়েজ, মানে তুমি যদি এসসি হও বা এসটি হও, ওবিসিও যদি হও, তাহলে তোমার জন্য এটা না। মেয়েদের ক্ষেত্রে টোটালি কোনো টাকা না, টোটালি কোনো টাকা লাগবে না। না, মেয়েদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, শুধু টাকা একমাত্র লাগবে জেনারেল বয়েজদের জন্য। জেনারেল বয়েজ কোন ক্লাস থেকে? 9 থেকে 12। 9 থেকে 12, হ্যাঁ, পুরোটার জন্য 14,000 সামথিং। 9, 10, 11, 12 এই 4 বছরের জন্য লাগবে 14,000 সামথিং, যাই হোক। হ্যাঁ,
এই টাকাটা লাগবে, খুবই নগণ্য হ্যাঁ। এটা। আচ্ছা, এইখানে আমরা তো যাই হোক মোটামুটি সবটাই আলোচনা করলাম, তো একটা জিনিস জানার আগ্রহ আছে যে এখানে মানে এক্সট্রা কোনো অ্যাক্টিভিটি আছে, যে শুধু আমি গেলাম নবোদয়ে বা একটা ভালো পড়াশোনা করে চান্স পেলাম, চান্স পাওয়ার পরে আদার্স কিছু নেই? যেমন আমরা যদি আজকে যদি বাইরে থাকি, তাহলে তো দেখা গেল আমার পড়াশোনা বাদে, শুধু পড়াশোনা করলে তো মেন্টাল ডেভেলপমেন্ট হয় না, তো মেন্টাল ডেভেলপমেন্টের জন্য পাশাপাশি কিছু কারিকুলার অ্যাক্টিভিটিস এর দরকার থাকে, কো-কারিকুলার অ্যাক্টিভিটিস এর দরকার থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের নবোদয়ের ক্ষেত্রে যে আমাদের সেই ধরনের কোনো কি অ্যাক্টিভিটিস আছে, যে আমরা অন্তত ভিতরে কোনো রকম আমার ইচ্ছা করলাম একটু খেলাধুলা করলাম, আমার ইচ্ছা হলো একটু গান বাজনা করলাম, এই ধরনের কি কোনো সুযোগ সুবিধা আছে? হ্যাঁ, অ্যাবসলিউটলি। সেটা কিভাবে আছে? আমাদের 3:30 থেকে 4:30 এই টাইমটা রিমিডিয়াল ক্লাসেস হয়, তারপরে 4:30 থেকে 5:30 হচ্ছে আমাদের গেমস টাইম। আচ্ছা, সেই সময় তোমার যা খুশি তুমি তাই খেলতে পারো। আচ্ছা। আর তা বাদেও যেটা, সেটা হচ্ছে যে আমাদের জুলাই মাসে ইয়ে হয়, ক্লাস্টার, রিজনাল, এগুলো কি প্রত্যেকটা স্কুলকে, মানে আমাদের তো অনেকগুলো নবোদয়, মানে অ্যারাউন্ড পুরো ইন্ডিয়াতে আমাদের 600 তামিলনাড়ু বাদে আর সব রাজ্যেই স্কুল আছে, নবোদয় আছে। তামিলনাড়ু বাদে আর মানে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যেই আমাদের, এবং প্রত্যেক জেলাতে, প্রত্যেক জেলাতে একটা করে স্কুল আছে। এবার তোমার মানে ইয়ের মধ্যে এরকম আমাদের প্রত্যেকটা রিজিয়ন ভাগ করা থাকে, মানে 5-6টা স্কুল, 7টা স্কুল নিয়ে একটা রিজিয়ন। তো একটা রিজিয়নের মধ্যে প্রত্যেকটা স্কুলকে কিছু কিছু গেমস অ্যালট করা থাকে। যে সাপোজ জেএমভি বাণীপুর যোগার ক্লাস্টার রিজনাল হোস্ট করবে, তেমন জেএমভি দুর্গাপুর চেসের ক্লাস্টার রিজনাল হোস্ট করবে, তারপর জেএমভি কল্যাণী ধরে নাও বাস্কেটবলের ক্লাস্টার রিজনাল হোস্ট করবে। এরকম প্রত্যেকটা স্কুলে অ্যাসাইন করা থাকে। তো সেই অনুযায়ী কি হয়, তুমি যেই গেমে ইন্টারেস্টেড সেই গেমে তুমি নাম লেখাবে, স্কুল থেকেই তোমাকে নিয়ে যাওয়া হবে, তুমি সেখানে ক্লাস্টার খেলবে, ঠিক আছে? তারপর তুমি যদি ক্লাস্টার কোয়ালিফাই করো, তারপর তুমি রিজনালে যেতে পারবে। আচ্ছা, রিজনাল ধরে নাও ওই স্কুলেই হলো তোমার যে এইটা, মানে এই স্কুল এবার এই স্পোর্টসটা হোস্ট করবে, তো সেই অনুযায়ী তুমি নাম লেখাবে যে স্পোর্টসে তুমি ইন্টারেস্টেড। তখন তোমাকে স্কুল একটা টিচার সহ, একটা ফিমেল টিচার, একটা মেল টিচার সহ সেই স্টুডেন্টদেরকে সেই জেএমভি তে পাঠানো হবে, যেই জেএমভি ওই গেমটার ক্লাস্টার রিজনাল হোস্ট করছে। তো তুমি ওখানে যাবে, তুমি ওখানে ক্লাস্টার খেলবে। যদি তুমি রিজনাল পেয়ে যাও, মানে ক্লাস্টার থেকে যদি তুমি কোয়ালিফাই করো, তাহলে তুমি রিজনাল পাবে। তো তখন তুমি রিজনাল খেলবে, রিজনালে যদি তুমি কোয়ালিফাই করে যাও, দেন তারপরে তুমি ন্যাশনাল খেলতে পারবে, ইভেন তারপরে ইন্টারন্যাশনালও খেলতে পারবে। তো কো-কারিকুলার অ্যাক্টিভিটিতেও সেরকম ভাবেই নজর দেওয়া হয়, যেরকম ভাবে পড়াশোনা নজর দেওয়া হয়। আর তার সাথে ডান্স বা যদি ওরকম কিছু বলো, গান, প্রত্যেকটা জিনিসের টিচার আছে আমাদের এখানে। আমাদের গান, নাচ, এইগুলোর জন্য, নাটক, এইগুলোর জন্য আমাদের ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এগুলো খেলতে যায়। মানে সেখানে গিয়ে, যেমন আমি যখন ছিলাম তখন সিঙ্গিং এর জন্য আর ড্রামার জন্য রাঁচিতে পাঠানো হয়েছিল, সেখানে ওরা ন্যাশনাল হোস্ট করেছিল, ন্যাশনালে পার্টিসিপেট করেছিল। ইভেন আমাদের স্কুল ফার্স্ট হয়েছিল, জেএমভি বাণীপুর সে বছর ফার্স্ট হয়েছিল ড্রামা কম্পিটিশনে। তো এরকম প্রত্যেকটা জিনিসে নজর দেওয়া হয়। মানে ওখানে ফুটবল খেলা হয়, গান বাজনা সব ধরনের, যে যেটাকে পছন্দ করে সে সেটা করতে পারে, এবং ওইটার মাধ্যমে তোমার পরপর উঠতেও পারে, মানে লাস্ট হচ্ছে ন্যাশনাল পর্যন্ত তারা খেলতেও পারে, মানে সার্টিফিকেটও পাচ্ছে। আচ্ছা, যাই হোক, আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু ছিল যে আমরা কেন নবোদয়ে ভর্তি করব না, সেটা আমি প্রথম একদম শুরুতে আলোচনা করেছিলাম। আর হচ্ছে কেন করব, এটা নিয়েও আলোচনা করতে করতে আমি যেটা বলেছিলাম যে একদম সম্পূর্ণ অভিজ্ঞ, সম্পূর্ণ মানে যে নাকি পড়াশোনা করেছে তার বাস্তব অভিজ্ঞতাটা সে শেয়ার করলো। এবার আমি এটাকে শেষ করার আগে আমি দুটো কথা জাস্ট বলছি, যে নবোদয়ের যে মূল উদ্দেশ্যটা ছিল, সেই উদ্দেশ্যটাই হচ্ছে গ্রামের যারা মেধাবী বাচ্চা, আজকে গ্রামে দাঁড়িয়ে দেখা গেল ভালো ইনফ্রাস্ট্রাকচার নেই, বা যে সমস্ত বাচ্চারা ভালো পড়াশোনায়, তারা অথচ তাদের পড়াশোনার যে করতে গেলে যে পয়সা, আর্থিক যে ব্যাপারটা সেটা দরকার, সেটা নেই। গ্রামের গরিব মেধাবী, আর্থিকভাবে পিছিয়ে পড়া যে সমস্ত বাচ্চারা আছে, তাদেরকে ভালো এডুকেশন দেওয়ার লক্ষ্যেই কিন্তু আমাদের নবোদয়ের সৃষ্টি। তো সেই এই যে লক্ষ্য, যেটা লক্ষ্য নবোদয়ের যে লক্ষ্য থেকে কিন্তু একটা জায়গায় আমরা পরিষ্কার বুঝতে পারছি যে নবোদয়ে পড়াশোনাটা করলে একটি ছেলে বা একটি মেয়ে
তার মানসিক ডেভেলপমেন্ট যেমন হবে, পাশাপাশি পড়াশোনাও তার কিন্তু মেরিট অনেক ভালো জায়গায় পৌঁছাবে। যেটা আমরা আলোচনা করছিলাম সেলফ স্টাডি নিয়ে, যে একটা বাচ্চা সে কিন্তু আমাদের আলোচনার মধ্যে থেকে বেরিয়ে এসছে, একটা বাচ্চা উইদাউট টিচার, মানে আউটসাইড টিচার, উইদাউট টিচার বলতে আউটসাইডের টিচার বাদ দিয়ে নিজে পড়াশোনা এবং শুধুমাত্র ক্লাস করে নিজে পড়াশোনা করে একটা বেটার রেজাল্ট করা যায়, সেইটা কিন্তু নবোদয় তার একটা বড় দৃষ্টান্ত। তো স্বাভাবিক কারণে আমরা এই জায়গাটা কনক্লুশনে আসতে পারি যে নবোদয়ের যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবং যে সমস্ত বাচ্চারা চাইছে যে আগামী 2026 সালে বসবে কি বসবে না, এই যে কিন্তু জায়গাটা ছিল, আমি বলবো যে এবার আপনারা ভাবতে পারেন যে আদৌ আমাদের বসা উচিত কিনা। তো আমার যদি সাজেশন চান, আমি বলবো অবশ্যই একবার মানে সব রকম ভাবে চেষ্টা করুন যাতে নবোদয়ে আপনার বাচ্চাটি সুযোগ পায় এবং সে যাতে একটা ভালো জায়গায় পৌঁছতে পারে, সেইভাবে করে আপনাদের লক্ষ্য স্থির করুন। এই বলে আজকের যে আমার যে ভিডিওর যে উদ্দেশ্য, সেই ভিডিওটা আমি আজকে শেষ করছি।